গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস অচিনপুর। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। ভাদ্র মাসের প্রথম দিকে নবু মামা অসুখে পড়লেন। কালান্তক ম্যালেরিয়া, হাত পা শুকিয়ে কাঠি, পেট পুড়ে ঢোল। উঠোনে ছেলেমেয়েরা হুল্লোড় করে বেড়ায়। নবু মামা চাদর গায়ে দিয়ে জলচৌকিতে বসে বসে দেখে। ম্যালেরিয়ার তখন খুব ভালো ঔষধ বেরিয়েছে, গাঢ় হলুদ রঙের কুইনাইন ট্যাবলেট, সেকালের 1 পয়সার মতো বড়। আজ তো গেলা যায় না, গলায় আটকে যায়। সপ্তাহে একদিন খাবার নিয়ম, ম্যালেরিয়া হোক আর না হোক। ওষুধ খেলেই কানে ভোঁ ভোঁ করত, মাথা হালকা হয়ে যেত। কুইনাইন খেয়ে খেয়ে একসময় নবু মামার জ্বর সারল। শরীর খুব দুর্বল, নিজে নিজে দাঁড়াতে পারে না, মাথা ঘুরে পড়ে যায়। সারাদিন ঘ্যান ঘ্যান করে, এটা খাবে ওটা খাবে, খিটখিটে মেজাজ। যদি কোনো কারণে লাল মামি আমার দিকে তাকিয়ে হেসেছেন, অমনি তার রাগ হয়ে গেছে। ওর দিকে তাকে হাসছো কেন? আমার দিকে তাকিয়ে হাসো। শুনে লাল মামি নিষ্ঠুরের মতো বলে বসেন, তোর দিকে তাকিয়ে হাসবো কি রে, তুই তো চামচিকে হয়ে গেছিস। নবু মামার আকাশ ফাটানো কান্না থামানোর জন্য লাল মামিকে অনেকক্ষণ নবু মামার দিকে তাকিয়ে হাসতে হয়। স্বাস্থ্যের জন্য নবু মামার স্কুল যাওয়া বন্ধ। রোগা শরীর পেয়ে বিভিন্ন রোগ ইচ্ছে মতো ছেঁকে ধরছে। আজ সর্দি তো কাল জ্বর, পরশু পেট নেমেছে। কানা বেবের দেওয়া তাবিজের বোঝা গলায় নিয়ে নবু মামা বেচারার মতো ঘুরে বেড়ায়। রাতের বেলা বড় জ্বালাতন করে। কিছুক্ষণ পর পর পানি খেতে চায়। পানি খাবার সঙ্গে সঙ্গে আবার তার পেচ্ছাপের বেগ হয়। পেচ্ছাপ করানো কি কম হাঙ্গামা? হ্যারিকেন জ্বালাতে হয়। নবু মামা হাতে নেন একটা টর্চ। আমাকে গিয়ে ডেকে তুলতে হয় নানিজানকে। নানিজান আর আমি বসে থাকি বারান্দায়। নবু মামা টর্চ ফেলে ভয়ে ভয়ে যান, তাতেও রক্ষে নেই। ক্ষণে ক্ষণে চমকে উঠছেন। ওটা কি? ওই যে গেল। কিছু না, শেয়াল। শেয়াল? তবে ছায়া পড়ল না কেন? অন্ধকারে ছায়া পড়বে কি রে হাদা? নানিজান বিরক্ত হয়ে বলেন। এই হলো নিত্যকার রুটিন। খাওয়া নিয়েও কি কম হাঙ্গামা? আজ ইচ্ছে হয়েছে কই মাছ ভাজা খাবেন। কই মাছ জোগাড় না হওয়া পর্যন্ত খাওয়া বন্ধ। সবাই অতিষ্ঠ হয়ে উঠল। শেষ পর্যন্ত পীর ফকির ধরা হলো। ধর্মনগরের সুফি সাহেবের পানি পড়া আনবার জন্য আমি আর বাদশা মামা নৌকো করে ধর্মনগর রওনা হলাম। 2 দিনের পথ, উজান ঠেলে যেতে হয়। সঙ্গে চাল ডাল নিয়ে নিয়েছি। নৌকোতেই খাওয়া দাওয়া। বাদশা মামা এই দীর্ঘ সময় চুপচাপ কাটালেন। সন্ধ্যার পর নৌকার ছাদে উঠে বসেন। নেমে আসেন অনেক রাতে। সারা দিন শুয়ে শুয়ে ঘুমান। দেখলে বোঝা যায় ভরসা হারানো মানুষ। কিন্তু কী জন্য ভরসা হারিয়েছেন তা বুঝতে না পেরে আমার খারাপ লাগে। 7ম দিনে ফিরলাম। সুফি সাহেব খুব খাতির যত্ন করলেন আমাদের। তার অনুরোধে বাড়িতে 4 দিন থেকে যেতে হলো। কথা নেই বার্তা নেই, বাদশা মামা সুফি সাহেবের মুরিদ হয়ে গেলেন। মাথায় সবসময় টুপি, নিয়ম করে নামাজ পড়ছেন। যতই দেখি ততই অবাক হই। আমার অবাক হওয়ার আরও কিছু বাকি ছিল। বাড়িতে ফিরে জানলাম নবু মামা খুলনা জেলার মনোহরদীপুরে চলে যাচ্ছেন। কিছুদিন সেখানে থাকবেন। খুব স্বাস্থ্যকর জায়গা। শরীর ফিরলে চলে যাবেন রাজশাহী। নানাজানের খালাতো ভাই থাকেন সেখানে, সরকারি জরিপ বিভাগের কানুনগো। নবু মামা সেখানে থেকে পড়াশোনা করবেন। নানাজান নিজে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। বাড়িতে তারই আয়োজন চলছে। নবু মামা আগের চেয়েও মিয়ে গিয়েছেন। আমাকে ধরা গলায় বললেন, লাল ভাবিকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ভেবেই পেলাম না একা একা আমি কি করে থাকব। নবু মামা আমার সার্বক্ষণিক সঙ্গী। তাকে ছাড়া একা একা স্কুলে যাচ্ছি,
এই দৃশ্য কল্পনা করলেও চোখে পানি এসে যায়। নবু মামার আমার জন্য কোনো মাথা ব্যথা নেই, তার মুখে শুধুই লাল ভাবির কথা। আমি বললাম, নবু মামা আমাকে সঙ্গে করে নিয়ে যান। আমি কি করে নিয়ে যাব, তুই বাবাকে বল। নানাজানকে বলবার সাহস আমার নেই। আমি লাল মামিকে ধরলাম। মামি তখন বারান্দায় বসে সূচ সুতো নিয়ে কি যেন করছিলেন। আমি কাঁদো কাঁদো হয়ে সমস্ত খুলে বললাম। চুপ করে তিনি সমস্ত শুনলেন। আমার কথা শেষ হতেই বললেন, যা তো দৌড়ে তোর ছোট খালার কাছ থেকে একটা সোনামুখী সূচ নিয়ে আয়, বলবে আমি চাইছি। সূচ এনে দিয়ে আমার কাতর অনুরোধ জানালাম। বলবেন তো মামি, আজই বলতে হবে, আজ সন্ধেবেলাতেই। মামি বিরক্ত হয়ে বললেন, কি ঘ্যান ঘ্যান করিস, পরের বাড়িতে আছিস যে হুঁশ নেই, ইচ্ছে হয় নিজে গিয়ে বল। এর কিছুদিন পরই পানসি নৌকো করে নানাজান আর নবু মামা চলে গেলেন। যাওয়ার সময় নবু মামার সে কি কান্না, কিছুতেই যাবেন না। লাল মামির শাড়ি চেপে ধরেছে, তারও স্বরে চেঁচাচ্ছে, আমি যাব না, যাব না। লাল মামি শুকনো গলায় বললেন, শাড়ি ছাড়, শাড়ি ধরে চেঁচাচ্ছিস কেন? নবু মামা চলে যাবার পর আমার কিছু করবার রইল না। আম কাঁঠালের ছুটি হয়ে গেছে স্কুলে, সারা দিন বাড়িতে ঘুরে বেড়াই। বিকেলবেলাটার কিছুতেই কাটে না। রোদের তাপ একটু কমতেই হাঁটতে হাঁটতে চলে যাই সোনাখালি। হেঁটে যেতে যেতে কত আজগুবি চিন্তা মনে আসে, যেন কোনো অপরাধ ছাড়াই দেশের রাজা আমাকে ধরে নিয়ে গিয়েছে, হুকুম হয়েছে আমার ফাঁসি হবে। রাজ্যের সমস্ত লোক ফাঁসির মঞ্চের চারিদিকে জড়ো হয়েছে। আমি তাকিয়ে দেখি এদের মধ্যে লাল রঙের পোশাক পরা একটি মেয়ে উঠে দাঁড়িয়ে বলছে, না, এ ছেলে কোনো দোষ করেনি, এর ফাঁসি হবে না। বলতে বলতে মেয়েটি কেঁদে ফেলেছে। আমি বলছি, না, হোক, আমার ফাঁসি হোক। মেয়েটি অপলকে তাকিয়ে আছে আমার দিকে। তার মুখের গড়ন অনেকটা লাল মামির মতো। সোনাখালে পাকা পুলে অনেক রাত পর্যন্ত বসে থাকতাম। সেই সময় আমার মন থেকে ভূতের ভয় কেটে গিয়েছিল। এক একদিন নিষিদ্ধ রাত্রে একা একা ফিরেছি। অন্ধকারে একা ফিরতে ফিরতে কতবার চমকে উঠেছি নাম না জানা পাখির ডাকে, কিন্তু ভয় পাইনি কখনো। রান্নাঘরে গিয়ে দাঁড়ালেই মোহরের মা ভাত বেড়ে দেয়, নাও খেয়ে গুষ্টি উদ্ধার করো। এইসব কথা কখনো গায়ে মাখি না। আমি সে সময় অনেক বড় দুঃখে ডুবেছিলাম। ছোটোখাটো কষ্টের ব্যাপার, যা প্রতিদিন ঘটত, এই নিয়ে সেই কারণেই কোনো মাথা ব্যথা ছিল না। দিন আর কাটতে চায় না কিছুতেই। স্নেহ ভালোবাসা ছাড়া কোনো মানুষই বাঁচতে পারে না। আমি সে কারণেই হয়তো অসুস্থ হয়ে পড়লাম। শুয়ে শুয়ে সময় কাটাই, কেন জানি না, অসুখটাই ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা শুয়ে শুয়ে ঘুমানো ছাড়া অন্য কাজ নেই। মাঝে মধ্যে বাদশা মামা এসে বসেন, নিতান্ত অপ্রাসঙ্গিক কিছু কথাবার্তা হয়। মামা হয়তো বললেন, বেশি করে দুধ খা, শরীরে জোর হবে। আচ্ছা মামা, খাবো। পীরপুরে জন্মাষ্টমীর মেলা, যাবি নাকি দেখতে? অসুখ সারলে যাব। মামা থাকেন অল্পক্ষণ, কথা বলেন ছাড়া ছাড়া ভঙ্গিতে। দেখে শুনে বড় অবাক লাগে। তার স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, গাল বসে গিয়ে কেমন প্রৌঢ় মানুষের মতো দেখায়। লাল মামি বড় একটা আসেন না, হয়তো দরজার বাইরে থেকে বললেন, রঞ্জুর জ্বর আবার এসেছে নাকি? না মামি, জ্বর নেই। না থাকলেই ভালো। এই বলে তিনি ব্যস্তভাবে চলে যান। তার যাওয়ার পথে তৃষিত নয়নে তাকিয়ে থাকি। সে সময়ে লাল মামিকে আমি একই সঙ্গে ভালোবাসি আর ঘৃণাও করি। কোনো ব্যক্তি বিশেষের প্রতি এ ধরনের দ্বৈত অনুভূতি সেই আমার প্রথম।
পরবর্তী সময়ে অবশ্য আরও অনেকের জন্যই এমন হয়েছে। ঠিক এ সময়ে আমার সুফরা খালার সঙ্গে অল্প মাত্রায় ঘনিষ্ঠতা হলো। তার সঙ্গে অন্তরঙ্গতা হবে এ আমার খুব ছোটবেলাকার বাসনা। তিনি আমার চেয়ে বৎসরখানেকের বড় হবেন। খুব চুপচাপ ধরনের মেয়ে। ছোটবেলা থেকে দেখেছি তিনি একা একা হেঁটে বেড়াচ্ছেন বারান্দায়, হাতে একটা লাঠি। মাঝে মাঝে মেঝেতে ঠক করে শব্দ করছেন আর মুখে বলছেন, উড়ে গেল পাখি। প্রথম দিন এরকম অদ্ভুত ব্যাপার দেখে আমি তো আকাশ থেকে পড়েছি। তিনি আমাকে দেখতে পাননি, কাজে তিনি লাঠি হাতে ঠকঠক করতে লাগলেন আর পাখি ওড়াতে লাগলেন। আমি যখন গিয়ে জিজ্ঞেস করলাম, খালা কি করেন? লজ্জায় খালার চোখে পানি এসে গেল। কোনো রকমে বললেন, কিছু না, আমি খেলি। তারপরও খালাকে এমন অদ্ভুত খেলা খেলতে দেখেছি। লজ্জা পাবেন এজন্য আমি তার সামনে পড়িনি। তার সঙ্গে ভাব করবার আমার খুব ইচ্ছে হতো, কিন্তু তিনি আমাকে দেখলে ভারী লজ্জা পেতেন। অসুখের সময় প্রায় সফুরা খালা এসে দাঁড়াতেন আমার দরজায়। আমি ডাকতাম, খালা ভেতরে আসেন। না, আমি এখানেই থাকি। এই বলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতেন দরজায়। অনেক রকম কথা হতো তার সাথে। কি ধরনের কথা তা আজ আর মনে নেই। মনে আছে খালা সারাক্ষণই মুখ টিপে টিপে হাসতেন। খালা মাঝে মাঝে অদ্ভুত সব গল্প করতেন। একদিন এসে বললেন, কাল রাতে ভারী আশ্চর্য একটি ব্যাপার হয়েছে রঞ্জু। ঘুমিয়ে আছি, হঠাৎ হাসির শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চোখ মিলতেই দেখি একটি ফুটফুটে পরী আমার খাটে বসে আছে। আমি তো অবাক। তারপর পরীটি অনেক গল্প করলো আমার সঙ্গে। ভোর হয়ে আসছে তখন সে বলল, আমি যাই। আমি বললাম, ও ভাই পরী, তোমার পাখায় একটু হাত দেব? সে বলল, দাও না। আমি পরীর পাখায় হাত বুলিয়ে দেখলাম, কি তুলতুলে পাখা। আর সেই থেকে আমার হাতে মিষ্টি গন্ধ, দেখ না শুকে। আমি সফুরা খালার হাত শুকতেই বকুল ফুলের গন্ধ পেলাম। খালা হয়তো অনেকক্ষণ বকুল ফুলের মালা হাতে করে ঘুরে বেড়িয়েছেন, তারই গন্ধ। সফুরা খালা সত্যি ভারী অদ্ভুত মেয়ে ছিল। এক রাতে ভারী আশ্চর্য ব্যাপার ঘটে গেল। আমি লিলিকে স্বপ্নে দেখলাম। সে ঠিক আগেকার মতো অভিভাবক সুলভ ভঙ্গি করে বলছে, রঞ্জু, তোর একটুও যত্ন হচ্ছে না এখানে, তুই আমার কাছে চলে আয়। আমি লিলির কথা ভুলেই গিয়েছিলাম। কত দিন হয়েছে সে চলে গেছে। এই দীর্ঘদিনেও তার কথা কেন যে মনে পড়ল না। স্বপ্ন ভেঙে গেলে আমার খুব অবাক লাগলো। লিলি যে দেখতে কেমন ছিল তা পর্যন্ত আমার মনে নেই। শুধু মনে আছে তার চিরকুটটা লম্বাটে ধরনের ছিল, সেখানে একটা লাল রঙের তিল ছিল। লিলি ছোটবেলায় আমাকে এই তিল দেখিয়ে বলতো, রঞ্জু, এই তিলটা যদি কপালে থাকতো তাহলে আমি রাজরানী হতাম। দীর্ঘদিন পর লিলিকে স্বপ্নে নিখুঁতভাবে দেখলাম এবং সে রাতেই ঠিক করলাম ঘুম ভাঙতেই নানাজানের কাছ থেকে ঠিকানা জেনে লিলিকে আমি চিঠি দেব। এই মনে করে আমার খুব ভালো লাগতে লাগলো। মনে হলো শরীর সেরে গেছে। একটু বারান্দায় দাঁড়িয়ে হাওয়া খাই। বারান্দায় এসে দাঁড়াতেই জ্যোৎস্না দেখে চোখ ছলছলিয়ে উঠল। এমন উথাল পাথাল আলো দেখলে মানুষের মনে এত দুঃখ আসে কেন কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম সেখানে। পা যখন ধরে এলো তখন দেয়াল ঘেঁষে বসে রইলাম। হঠাৎ শুনি পাশের ঘরে লাল মামি কাঁদছেন। কোনো ভুল নেই, স্পষ্ট শুনতে পেলাম। মামাও যেন নিচু গলায় কি একটা বললেন। মামি কান্না থামিয়ে থমকে উঠলেন। কোনো কথা শুনব না আমি। বাইরে সেই অপূর্ব জ্যোৎস্নার সঙ্গে এই ঘটনা কেমন যেন মিশ খায় না। আমার মন খারাপ হয়ে গেল। নানাজান বললেন, ঠিকানা নিয়ে কি করবি? চিঠি লিখব। এতদিন পর চিঠি লেখার কথা মনে পড়ল?
আমি চুপ করে রইলাম। নানাজান একটু কেশে বললেন, শরীরের হাল কেমন? জ্বর আছে? জি না। নবু তোর কাছে চিঠি ফিটি লেখে? জি, লেখে। পুজোর বন্ধে বাড়ি আসবে বলে চিঠি লিখেছে আমার কাছে। বলতে বলতে নানাজান হঠাৎ কথা থামিয়ে বলেন, লিলিরা আগে যেখানে থাকতো এখন সেখানে নাই। নতুন ঠিকানা তো আমার জানা নাই। আচ্ছা, আমি খোঁজ নিয়ে বলবো। লিলি আপনার কাছে চিঠি লেখে নানাজান? নানাজান একটু ইতস্তত করে বললেন, কম লেখে। আশ্বিনের গোড়াতেই নবু মামা এসে পড়লেন। তাকে দেখে আমার চোখে পলক পড়ে না। লম্বায় বেড়েছেন, স্বাস্থ্য ভালো হয়েছে, ঠোঁটের ওপর হালকা নীল গোফের রেখা। নবু মামা আমাকে দেখে হৈ হৈ করে উঠলেন, তোর এ কি হাল রঞ্জু? অসুখ করেছিল আমার। আপনাকে আর চেনা যায় না মামা। স্বাস্থ্য দেখেছিস? দেখ, হাতের মাসল টিপে দেখ। মাসল টিপে দেখার দরকার পড়ে না। নবু মামার স্বাস্থ্য সৌন্দর্য দেখে ঈর্ষা হয় আমার। লাল মামি তো নবু মামাকে চিনতেই পারে না। কে এসেছে ভেবে থতমত খেয়ে উঠে দাঁড়িয়েছেন। অমনি নবু মামা খপ করে তার হাত চেপে ধরলেন। মামি বললেন, নবু নাকি? তুমি তো বদলে গেছ। মামি নবু মামাকে আজ প্রথম তুমি করে বললেন। নবু মামা হেসেই কুল পান না। হাসি থামিয়ে কোনো মতে বললেন, ভাবি, তুমি আগের মতোই আছো। না না, আগের মতো নয়, আগের চেয়ে সুন্দর। অনেকদিন পর নবু মামাকে দেখে কি যে ভালো লাগলো। তাছাড়া মামা এত বেশি বদলে গেছেন কি করে, সেও এক বিস্ময়। ছোটবেলায় দুজনকে তো একই রকম দেখাতো। আমি পরম বিস্ময় নিয়ে নবু মামার পিছু পিছু ফিরতে লাগলাম। নবু মামার গল্প আর ফুরোয় না। স্কুলের গল্প, স্কুলের বন্ধুদের গল্প, রাজশাহীর গল্প। এর মধ্যে রাজশাহী থেকে নাটোর রাজবাড়িতে গিয়েছিলেন, তার গল্প। আমি শুনি আর অবাক হই। নবু মামা ক্লান্ত হয়ে এসেছিলেন। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। আমিও পাশে শুয়ে আছি। কখন নবু মামা জাগবেন সেই আশায়। ঘুম ভাঙতে ভাঙতে সন্ধ্যা গড়িয়ে রাত। ছোট নানি জানে সে ডেকে তুললেন। দুজনে চলে গেলাম লাল মামির ঘরে। মামির প্রতি নবু মামার শৈশবের যে টান ছিল তা দেখলাম এতদিনের অদর্শনে এতটুকু কমেনি, বরং বেড়েছে। লাল মামি বললেন, নবু, আমার ভীষণ মাথা ধরেছে, পরে গল্প করব তোমার সাথে। নবু মামা হো হো করে হাসেন। না, গল্প এখনই করতে হবে, আর আগের মতো তুই করে ডাকতে হবে। এই বলে নবু মামা দরজায় খিল এঁটে দিলেন। আমি অবাক হয়ে দেখলাম নবু মামা রহস্যময় ভঙ্গিতে তার প্যান্টের পকেটে হাত দিচ্ছেন। তোমার জন্য কি এনেছি দেখো ভাবি। কি? বলো তো দেখি কি, আন্দাজ করো। লাল মামি ভ্রু কুঞ্চিত করলেন। নবু মামা বললেন, ছোটবেলায় আমাদের সিগারেট খাইয়েছিলে, আজ আমি সিগারেট নিয়ে এসেছি, আজকে আবার খেতে হবে। তুমি কি এর মধ্যেই সিগারেট ধরেছ নাকি? না, ধরিনি, তোমার জন্য এনেছি। বলে নবু মামা নিজে একটা সিগারেট ধরিয়ে লাল মামির দিকে তাকিয়ে হাসতে লাগলেন। লাল মামি বললেন, আমি সিগারেট খাবো না। খেতেই হবে। নবু মামা জোর করে মামির মুখে সিগারেট গুঁজে দিলেন। থুতো করে ফেলে দিয়ে মামি শুকনো গলায় বললেন, তুমি বড় বেয়াড়া হয়ে গেছো নবু। নবু মামা ভ্রুক্ষেপ করলেন না, কায়দা করে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলেন। একসময় বললেন, ভাবি, তোমার কাছে আমি এত চিঠি লিখলাম, জবাব দাওনি কেন? একটা তো দিয়েছি। না, এবার থেকে সব চিঠির জবাব দিতে হবে। এই বলে নবু মামা বেরিয়ে এলেন। বললেন, রঞ্জু, চল মাঠে বেড়াই, খুব বাতাস দিচ্ছে, মাঠে হাঁটলে খিদে হবে। মাঠে সে রাতে প্রচুর জ্যোৎস্না হয়েছে, চকচক করছে চারিদিক, ঠান্ডা একটা বাতাস বইছে। নবু মামা চেঁচিয়ে বললেন, কি জ্যোৎস্না,
খেতে ইচ্ছে হয়, মনে হয় কপ কপ করে খেয়ে ফেলি। নবু মামা মুখ হাঁ করে খাবার ভঙ্গি করতে লাগল। বিস্মিত হয়ে আমি তার আনন্দ দেখলাম। অনেক রাতে বাড়ি ফিরে দেখি বাদশা মামা জলচৌকিতে চুপচাপ বসে আছেন। নবু মামাকে দেখে নির্জীব কণ্ঠে শুধালেন, কখন এসেছিস? সকালে। তুমি কোথায় ছিলে? বাদশা মামা বিড়বিড় করে কি বললেন বোঝা গেল না। নবু মামা বললেন, তোমার কি হয়েছে? বাদশা মামা এর উত্তরেও বিড়বিড় করলেন। ভাত খেতে খেতে নবু মামা বললেন, বাচ্চা ভাইয়ের কি হয়েছে? নানিজান বললেন, জাদু করেছে তাকে। কে জাদু করেছে? কে আবার? বউ। নবু মামা রেগে গিয়ে বলল, কি সবসময় বাজে কথা বলেন? নানিজান বললেন, কি যে গুণের বউ, তা কি আর এতদিনে জানতে বাকি আছে আমার? বাচ্চার দিকে চোখ তুলে তাকাতে পারি না। লালমামি কখন যে নিঃশব্দে পেছনে এসে দাঁড়িয়েছেন জানতে পারিনি। ঠান্ডা গলায় বললেন, কে জাদু করেছে মা? নানিজান বললেন, বউ, তুমি চোখ রাঙিয়ে কথা বলো কার সঙ্গে? আমি চোখ রাঙিয়েছি? তুমি কার উপর গরম দেখাও বউ? রূপের দেমাগে তো পা মাটিতে পড়ে না। এদিকে আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না আমি। বাজা মেয়ে মানুষ বলে সারা দুনিয়ার লোকে তোমাকে ডাকে। নবু মামা বললেন, মা আপনি চুপ করেন। কেন চুপ করব? কাকে ডরাই আমি? বাচ্চাকে আজ বললে কাল সে 3 তালাক দেয়। লালমামি বললেন, তাই বলেন না কেন? ওই তো বসে আছে চৌকিতে, যান গিয়ে বলেন। নবু মামা আর আমি দোতলায় উঠে দেখি মামি চুপচাপ দাঁড়িয়ে আছেন বারান্দায়। আমাদের দেখে উঁচু গলায় বললেন, নবু, তুমি কালকে আমাকে বাবার বাড়িতে রেখে আসবে। নবু মামা চুপ করে রইলেন। নবু মামা 1 মাস রইলেন আমাদের সঙ্গে। তিনি অনেক গল্পের বই নিয়ে এসেছিলেন। প্রতিদিন সেগুলি পড়া হতো। লোহারামের কেচ্ছা বলে একটি বই ছিল। এমন হাসির! নবু মামা পড়তেন, আমি আর লালমামি শুনে হেসে গড়া করি। ছোট নানি যান একদিন রেগে ভূত হতেন। আস্তে হাসতে পারো না বউ? তোমার শ্বশুর শুনলে কি হবে? মোহরের মা আমাদের শুনে শুনে বলতো, যত হাসি তত কান্না, কহে গেল রাম সন্না। নবু মামা শুনতে পেলে বলতেন, মোহরের মা, তোমার রামসন্নাকে এই বইটা একটু পড়তে দিও, দেখি বেটা হাসে কি কাঁদে। একদিন হাসির শব্দ শুনে লাজুক পায়ে সফুরা খালা এসে হাজির। দরজার ওপাশ থেকে ফিসফিস করে বলছে, ভাবি তোমরা কি নিয়ে হাসছ? গল্প শুনে হাসছি, হাসির গল্প। সফুরা খালা ভেতরে এসে দাঁড়িয়ে মিটমিট হাসি হাসতে লাগলেন, যেন আমাদের কোনো গোপন অভিসন্ধি টের পেয়ে গিয়েছেন। তারপর আগের মতো ফিসফিসে গলায় বললেন, হাসির গল্প আমার ভালো লাগে না। তবু তিনি অনেকক্ষণ পর্যন্ত বসে বসে নবু মামার গল্প পড়া শুনলেন। তারপর বললেন, চল না সবাই মিলে দিঘির ঘাট থেকে বেরিয়ে আসি, এখন তার লোকজন নেই। সেদিন থেকে আমাদের রুটিন হলো গল্প টল্প পড়ার পর দিঘির ঘাটে বেড়াতে যাওয়া। বেড়াতে বেড়াতে একদিন নবু মামার উল্লাসের কোনো সীমা থাকতো না। স্কুল থেকে শিখে আসা একটা হিন্দি গান বেসুরো গলায় ধরে বসতেন। প্রথম লাইনটি বোধহয় এরকম ছিল, মাটি মে পৌরণ, মাটি মে শ্রাবণ, মাটি মে তপবন জায়গা। পাখির ডানায় ভর করে সময় কাটতে লাগলো। অবশ্য বেড়াতে এসে মাঝে মধ্যে লালমামির ভীষণ মেজাজ খারাপ হয়ে যেত। সেগুলি ঘটত তখনই যখন মামি দেখতে পেতেন বাদশা মামা ঘাটের উল্টো দিকে চুপচাপ বসে আছেন। দেখে মনে হয় যেন মানুষ নয়, উইয়ের ঢিবি, এতটুকু নড়াচড়াও নেই। দেখতে দেখতে নবু মামার ছুটির দিন ফুরিয়ে গেল। আমার মনে হতে লাগলো একা একা আমার থাকতে হলে আমি আর বাঁচব না। যতই যাওয়ার দিন এগিয়ে আসে ততই আমার কষ্ট বাড়তে থাকে।
যাবার আগের দিন সন্ধেবেলা ভারী মন নিয়ে লালমামির ঘরে বসে আছি। নবু মামাও কথা বলছে না। এমন সময় নিচে থেকে কানা বিবি ডাকল, ও এলাচি বেগম, ও এলাচি বেগম। লালমামি বললেন, আসছি, কেমন ডাকে দেখো না। নবু মামা বললেন, তোমার নাম এলাচি কেন ভাবি? আমার মুখে সবসময় এলাচির গন্ধ থাকে, এই জন্যই এলাচি নাম। নবু মামা এগিয়ে এসেছেন। আগে তো কোনোদিন বলনি, শুকে দেখতাম। দেখি ভাবি, মাথাটা একটু নিচু করো তো। কি পাগলামি করো নবু? বলার আগেই নবু মামা লাল মামির মাথা জাপটে ধরেছে আর হৈ হৈ করে উঠেছে। আরে সত্যিই তো তাই, সত্যি এলাচের গন্ধ। ছোট নানিজান ঢুকলেন এই সময়, শুকনো গলায় বললেন, ও বউ, তোমাকে 1 ঘন্টা ধরে রাখছে কানা বিবি, কানে শুনতে টুনতে পাও তো? লালমামি বললেন, কি জন্য ডাকছে? সে তো তোমাকে গলায় আর কোমরে বাঁধবার জন্য তাবিজ দিয়েছিল, সেগুলি কি করেছ? ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছ? তাবিজ দিলে কি হবে? নানিজান রেগে আগুন হয়ে বললেন, কি এত বড় সাহস তোমার বউ? আল্লাহর কোরআন কালামকে অবিশ্বাস, রোজা নাই, নামাজ নাই, বেহায়া বেপর্দা মেয়ে। নবু মামা বললেন, মা আপনি চুপ করেন। না, চুপ করব কেন? বউ, শেষ কথা আমার, তাবিজ দিবা কি না কও? লালমামি বললেন, আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, সে যদি বলে তাবিজ দিলেই আমার ছেলে মেয়ে হবে, তাহলে দেব। এমন সময় নিচে প্রচণ্ড হইচই শোনা গেল। আমি আর নবু মামা দৌড়ে গিয়ে দেখি রহমত মিয়া শিকল খুলে কিভাবে যেন বেরিয়ে পড়েছে। হাতের শিকল নাচাচ্ছে আর বলছে, কাঁচা খাইয়া ফেলামু, কাঁচা খাইয়া ফেলামু। লোকজন ঘিরে ফেলেছে তাকে, কাছে যেতে সাহস পাচ্ছে না। 2-1 লম্বা বাঁশ বাগিয়ে ধরে আছে। নানাজান বললেন, কেউ ওরে মারবে না, খবরদার, সাবধানে ধরো। বহুত কসরত করতে হলো ধরতে গিয়ে। শিকলের বাড়ি খেয়ে হারিস সর্দার প্রায় মরো। নানাজান বললেন, যাও নৌকো করে পাগল হারামজাদাটাকে এক্ষুনি নান্দিপুরের বাজারে ছেড়ে দিয়ে আসো, এ টোকাটা খেয়ে বেশ বেঁচে থাকবে। ঘাটে নৌকো তৈরি ছিল। বহু উৎসাহী সহযাত্রী তৈরি হয়ে পড়ল। একটি জলজান্ত পাগলকে অন্য গ্রামের বাজারে ছেড়ে দিয়ে আসা অ্যাডভেঞ্চারের মতো। পাগল তো কিছুতেই নৌকোয় উঠবে না, চেঁচামেচি চিৎকারে বাড়ি মাথায় তুলেছে। কিন্তু নৌকোয় উঠেই তার ভাবান্তর হলো, হাত ডুবে দিল নদীর পানিতে, তারপর খুশিতে হেসে ফেলল। আহা, পাগলটার কারবার দেখে বড় মায়া লাগে রে। তাকিয়ে দেখি ঘাটের উপর বসে থেকে বাদশা মামা আফসোস করছেন। তার চোখ স্নেহ ও মমতায় চকচক করছে। পরবর্তী 2 দিন বাড়ির আবহাওয়া অত্যন্ত উত্তপ্ত রইল। নবু মামা যে সকালে চলে যাবেন, সে সকালে লালমামির সঙ্গে কানাবিবির একটি ছোটোখাটো সংঘর্ষ হয়ে গেল। ঘুম ভেঙে শুনি লালমামি বলছেন, এ কানাবিবির কাজ। কানাবিবি, তোমার এমন সাহস? কানাবিবি বলছে, বাড়ির বউ মানুষ কেমন গলায় কথা কয় গো। বিষয় আর কিছু নয়। লালমামি ঘুমোতে গিয়ে দেখেছেন তার বালিশের নিচে শাড়ির পাড়ির টুকরো, মাথার চুল, একখণ্ড ছোট হাড়, এই জাতীয় জিনিস সুতো দিয়ে বেঁধে রেখে দেওয়া। বশীকরণের জিনিসপত্র হয়তো। সেই থেকেই এই বিপত্তি। নবু মামাকে স্টেশনে দিয়ে আসতে আমি সঙ্গে চলেছি। রাত 2টোয় ট্রেন। সন্ধেবেলা খেয়ে দিয়ে রওনা হয়েছি। হ্যারিকেন দুলিয়ে একটি কামলা যাচ্ছে আগে আগে। ঠান্ডা হাওয়া বইছে হু হু করে। নবু মামা আর আমি গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ মামা বললেন, ও তোকে বলা হয়নি, লিলির সঙ্গে দেখা হয়েছিল আমার সান্তাহার স্টেশনে। প্ল্যাটফর্মে বসেছিল, আমি তাকে চিনতে পারিনি। হঠাৎ ডাকলো, নবু মামা না? নবু মামা কিছুক্ষণ থেমে বললেন, খুব গরিব হয়ে গেছে,
রোগা হয়েছে খুব, ময়লা কাপড় চোপড়। এমন খারাপ লাগলো দেখে। লিলির বরের সঙ্গে দেখা হয়নি? না, লিলি বলল আমাকে দেখে লজ্জা পেয়ে নাকি লুকিয়ে আছে কোথায়। আর কিছু বলেনি? তোর কথা জিজ্ঞেস করলো। তার অবস্থা একটু ভালো হলেই তোকে নাকি তার কাছে নিয়ে যাবে। নবু মামা বললেন, তোর মন খারাপ হয়েছে? হ্যাঁ, আমারও হয়েছে। বিয়ের পর যখন লিলি শ্বশুরবাড়ি গেল, মনে আছে রঞ্জু? আছে। ট্রেনে উঠে কি কাঁদাটাই না কাঁদল। নবু মামা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সেবার আমি খুব অর্থকষ্টে পড়লাম। স্কুলের বেতন দিতে হয়, মাঝে মধ্যে চাঁদা দিতে হয়। আগে নবু মামা যখন দিতেন সে সঙ্গে আমারটাও দিয়ে দিতেন। এখন আমি একলা পড়েছি, নিজ থেকে কারো কাছে কিছু চাইতে পারি না। পোশাকের বেলায়ও তাই। নবু মামার কাপড় জামা বরাবর পরে এসেছি। লিলিও প্রায়ই বানিয়ে দিয়েছে, অসুবিধে হয়নি কিছু। এখন অসুবিধেও হতে লাগলো। কি করব ভেবে পাই না। বাদশা মামার কাছে কিছু চাইতে লজ্জা করে। আমি খুব মুশকিলে পড়ে গেলাম। নিজেকে অবাঞ্ছিত ভাবা খুব কষ্ট ও লজ্জার ব্যাপার। আমার ভারী কষ্ট হতে লাগলো। খুব ইচ্ছে হতে লাগলো লিলির কাছে চলে যাই, কিন্তু তার কাছে চিঠি লিখে জবাব পাই না। পুরনো জায়গা ছেড়ে তারা নতুন যেখানে গিয়েছে তার ঠিকানাও জানায়নি কাউকে। তাছাড়া নানাজানের সংসারেও নানা রকম অশান্তি শুরু হয়েছে। তার জন্মসূত্র হালিম শেখ জমি নিয়ে মামলা শুরু করেছে। টাকা খরচ হচ্ছে জলের মতো। বৃদ্ধ বয়সে নানাজানকে কোর্ট কাচারিতে দৌড়দৌড়ি করতে হচ্ছে। বাদশা মামাকে দিয়ে তো কোনো কাজ করাবার উপায় নেই। তিনি জড় পদার্থের মতো হয়ে গিয়েছেন। সুফি সাহেবের বাড়ি থেকে ফেরবার পর বেশ কিছুদিন ধর্মকর্ম নিয়ে ছিলেন, লোকে ভালোই বলেছে। এখন সেসব ছেড়েছেন। নেশা ভাঙো নাকি করেন আজকাল। সফুরা খালাকে নিয়েও অনেক রকম অশান্তি হচ্ছে। কখন তিনি দেখতে দেখতে বড় হয়ে উঠেছিলেন, তার বিয়ের কথাবার্তাও হচ্ছে। একবার সব ঠিকঠাক হয়ে গেল। ছেলের বাবা মেয়ে দেখে মহা খুশি। এমন ভালো স্বভাবের মেয়ে নাকি সে তার সমস্ত জীবনে দেখেনি। কিন্তু বিয়ে হলো না। সফুরা খালাকে নিয়ে তখন নানা রকম রটনা। তার নাকি মাথা খারাপ। রাতে বিরেতে মেয়ে নাকি পুকুর ঘাটে একা একা হেঁটে বেড়ায়। একবার কোনো মেয়ে সম্পর্কে এ জাতীয় কথা ছড়িয়ে পড়াটা খুব খারাপ লক্ষণ। এ নিয়ে ঘরে অশান্তির শেষ নেই। নানি যান বিনিয়ে বিনিয়ে গানের মতো সুরে কাঁদেন। মাঝে মাঝে আপন মনে বলেন, আমার নসিব, বিয়ে করালাম ছেলে, বউটা বাজা, মেয়েটাও আতপাগল। কিন্তু যাকে নিয়ে এত অশান্তি সেই সফুরা খালা নির্বিকার। আমি একদিন সফুরা খালাকে জিজ্ঞেস করলাম, খালা, আপনি নাকি রাত বিরেতে একা একা ঘুরে বেড়ান? খালা মৃদু গলায় বলেন, একা একা পুকুর ঘাটে বসে থাকতে এত ভালো লাগে। তাকে নিয়ে চারিদিকে যে এত অশান্তি সেদিকে কিছু মাত্র খেয়াল নেই। আছেন আপন মনে। তার জন্য আমার খুব কষ্ট হতে শুরু করলো। খালাকে আমি তখন ভালোবেসে ফেলেছি। আসলে খালাকে আমি একটু বুঝে উঠতে পারিনি। যাবতীয় দুর্বোধ্য বস্তুর জন্য মানুষের স্বাভাবিক আকর্ষণ থাকে। সেই জন্যে তার প্রতি আমার প্রবল ভালোবাসা গড়ে উঠল। আমার ইচ্ছে হলো তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব গড়ে উঠুক। কিন্তু তিনি নিজের চারিদিকে একটি দেয়াল তুলে দিয়েছিলেন। এই দেয়াল ভেদ করে তার নৈকট্য লাভের উপায় নেই। নিজের সৃষ্ট জগতেই তিনি ডুবে আছেন। বাইরের প্রতি একটু খেয়াল নেই। ইচ্ছে হলো তো চলে গেলেন পুকুর পাড়ে, একা বেড়াতে গেলেন বাগানে। এসব দেখে শুনে কেন জানি না আমার একটা ধারণা হয়েছিল সফুরা খালা বড় রকমের দুঃখ পাবে জীবনে। এরকম মনে করবার কোনো কারণ ছিল না, কিন্তু আমার মনে হতো। একেই হয়তো ইনটুইশন বলে। পরবর্তী জীবনে দেখেছি আমার ধারণা অক্ষরে অক্ষরে মিলে গেছে। দুঃখ এসেছে এবং অত্যন্ত সহজভাবে জীবনের প্রাত্যহিক ঘটনার মতো দুঃখকে তিনি গ্রহণ করেছেন।
এই মেয়ের গল্প আমি অন্য কোথাও বলবো, আজ শুধু হাসান আলীর কথাটাই বলি। হাসান আলী বাজারে কিসের যেন ঠিকাদারি করত। 26-27 বছর বয়স, ভীষণ গরিব। নানাজানদের কিরকম যেন আত্মীয়, থাকতো নানাজানদের বাংলা ঘরে। বাড়ির বহির্মহলে অতিথি অভ্যাগতের জন্য নির্মিত ঘরকেই বাংলা ঘর বলা হতো। অত্যন্ত নিরীহ ধরনের ছেলে। যতক্ষণ ঘরে থাকত ততক্ষণ বসে বসে হিসেবপত্র করত। আমরা সে সময় তার ঘরে হাজির হলে বিনা কারণে আঁতকে উঠত। তারপরে সহজ হওয়ার চেষ্টা করতে গিয়ে চোখ মুখ লাল করে এক বিশ্রী কাণ্ড। প্রতি হাটবার দিন দেখতাম সে অল্প কিছু মিষ্টি কিনে এনেছে। মিষ্টি আনা হয়েছে নানাজানের বাড়ির মানুষদের জন্যই, কিন্তু দেওয়ার সাহস নেই। অনেক রাতে কাউকে ডেকে হয়তো ফিসফিস করে বলল, একটু মিষ্টি এনেছিলাম। বাড়ির প্রায় মানুষই তখন ঘুমে। সফুরা খালা একদিন বললেন, ও রঞ্জু, হাসান আলী বলে একটা লোক নাকি থাকে বাইরের ঘরে। আমি বললাম, হ্যাঁ, আপনি জানলেন কি করে? ও আল্লাহ, মজার ব্যাপার হয়েছে। পরশুদিন দিঘির পাড়ে একা একা গিয়েছি, দেখি কে একজন লোক চুপচাপ বসে আছে। আমি বললাম, কে ওখানে? লোকটা বলল, আমার নাম হাসান আলী, আমি আপনাদের বাংলা ঘরে থাকি। আমি তখন ভাবলাম ফিরে যাই। লোকটা বলল, এত রাতে আপনি একা একা আসেন কেন? কত সাপখোপ আছে। আমি বললাম, আপনি তো আসছেন, আপনার সাপের ভয় নেই? লোকটা তখন কি বলল জানো রঞ্জু? না। বলল, আপনি বড় ভালো মেয়ে। এই বলে হনহন করে চলে গেল। কি কাণ্ড দেখেছ? এর কিছুদিন পরে শুনলাম হাসান আলী নানাজানের কাছে তার ছোট মেয়েটিকে বিয়ে করবার প্রস্তাব করেছে। নানাজান তো রেগেই আগুন। বাড়িতে হাসাহাসির ধুম পড়ে গেল। সফুরা খালা শুধু বলেন, আহা, বেচারা গরিব বলে কি সবাই এরকম করবে? ছি। লাল মামি ও কথা শুনে বললেন, আমাদের সফুরার ভাতারকে নিয়ে কেউ তামাশা করবে না, খবরদার, সফুরা মনে কষ্ট পায়। নানি যান লাল মামির কথা শুনে রেগে যান, চেঁচিয়ে বলেন, এ কি কথা বলার ঢং বউ? ব্যাপারটা এখানে শেষ হলো না। নানাজান হাসান আলীকে এখানকার বাস উঠিয়ে চলে যেতে বললেন। শরৎকালের এক সকালে নৌকো করে হাসান আলী চলে গেল। দুটো ট্রাঙ্কের উপর বিবর্ণ শতরঞ্জিতে ঢাকা একটি বিছানা, তার পাশে মুখ নিচু করে বসা হাসান আলী। সফুরা খালা এরপর থেকেই অস্থির হয়ে পড়লেন। মুখে শুধু এক বুলি, বিনা দোষে কষ্ট পেল লোকটা। নবু মামা অনেক পরে ঘটনা শুনে বলেছিলেন, আমি থাকলে দিতাম শালার ঘাড়ে গদম করে এক খুশি। সফুরা খালা বিষণ্ণ কণ্ঠে বলেছেন, ছি নবু, ছি। অচিনপুরের গল্প লিখতে লিখতে গভীর বিষাদে মন আচ্ছন্ন হয়ে আসছে। অনুভব করছি সুখ এবং দুঃখ আসলে একই জিনিস। সময়ের সঙ্গে সঙ্গে সুখ বদলে গিয়ে দুঃখ হয়ে যায়, দুঃখ হয় সুখ। জীবনের প্রবল দুঃখ বেদনার ঘটনাগুলি মনে পড়লে আজ আমার ভালো লাগে। প্রাচীন সুখের স্মৃতিতে বুক বেদনায় ভারাক্রান্ত হয়। হাসনার কোলে 3 মাস বয়সের যে শিশুটি এই সংসারে প্রবেশ করেছিল, তার ভূমিকা তো যুক্তিসঙ্গত কারণেই তৃতীয় পুরুষের ভূমিকা হবে। তার উপস্থিতি হবে ছায়ার মতো। সরফরাজ খানের এই পরিবারটির সুখ দুঃখ তাকে স্পর্শ করবে না, কিন্তু আমি তাদের জীবনের সঙ্গে কত ঘনিষ্ঠভাবেই না জড়িয়ে পড়লাম। বাদশা মামার মলিন চেহারা দেখলে আমার মন কাঁদে। সফুরা খালা যখন হেসে হেসে বলেন, রঞ্জু, আমার খুব ইচ্ছে একদিন অনেক রাত্রে পুকুরে একা একা সাঁতার কেটে গোসল করি। পুকুর ঘাটে তুমি আমার জন্য একটুখানি দাঁড়াবে রঞ্জু, কেউ যেন জানতে না পারে। তখন সফুরা খালার জন্য আমার গাঢ় মমতা বোধ হয়। অথচ আমি নিশ্চিত জানি একদিন লিলির চিঠি আসবে, আমি এদের সবাইকে পেছনে ফেলে চলে যাব।
হালিম শেখের সঙ্গে পরপর 2টি মামলাতে নানাজানের হার হলো। এতদিন যে জমিতে নানাজানের দখলই সত্ত্ব ছিল, হালিম শেখের লোকজন লাল নিশান উড়িয়ে ঢোল আর কাঁসর ঘণ্টা বাজাতে বাজাতে সে জমির দখল নিল। গ্রামের লোকজনকে গরু জবাই করে খাওয়ালো হালিম শেখ। জমির পরিমাণ তেমন কিছু নয়, অর্থব্যয় হয়েছে সামান্য। নানাজানের মতো লোকের কাছে সে টাকা কিছুই নয়। কিন্তু তিনি ভেঙে পড়লেন। রোজকার মতো উঠোনে বসে কোরআন পাঠ করতে বসেন না, নিজের ঘরে চুপচাপ বসে থাকেন। অত্যন্ত অল্প সময়ের ভেতর স্বাস্থ্য ভেঙে গেল, খাওয়া কমে গেল, রাতে ঘুমোতে পারেন না, উঠোনে অনেক রাত পর্যন্ত চেয়ার পেতে বসে থাকেন। নানিজান মাথায় হাওয়া করেন, পায়ে তেল মালিশ করে দেন। দিন 7 পর নানাজান ঘোষণা করলেন তিনি বেশি দিন বাঁচবেন না, সম্পত্তির বিলি বন্দোবস্ত করতে চান। নবু মামার কাছে চিঠি গেল, তিনি যেন পত্রপাঠ চলে আসেন, পড়াশোনার আর প্রয়োজন নেই। লোক পাঠিয়ে দামি কাফনের কাপড় কেনালেন। কবরের জন্য জায়গা ঠিক করা হলো, কবর পাকা করবার জন্য ইট আনানো হলো। মৌলানা ডাকিয়ে তওবা করলেন। বাড়ির সবাই এই নিঃশব্দ মৃত্যুর প্রস্তুতি দেখতে লাগল। ঠিক এই সময় বড় নানিজান মারা গেলেন। মোহরের মা রোজ সকালে দুধ নিয়ে যায় নানিজানের ঘরে। সেদিন কী কারণে যেন দেরি হয়েছে। দুপুরের দিকে বাটি ভর্তি দুধ নিয়ে গিয়েছে। ঘরে ঢুকেই বিকট চিৎকার। মৃত্যু এসেছে নিঃশব্দে, কেউ জানতেও পারেনি কখন কিভাবে মারা গেলেন। আমরা সবাই তার ঘরের সামনে ভিড় করে দাঁড়ালাম। পরিপাটি বিছানা পাতা, বালিশের চাদর পর্যন্ত একটুও কোঁচকায়নি। বড় নানিজান সেই পরিপাটি বিছানায় শক্ত হয়ে পড়ে আছেন। ইঁদুর কিংবা অন্য কোনো কিছু তার ঠোঁট আর একটি চোখ খেয়ে গিয়েছে। বিকট হাঁ করা সেই মূর্তি দেখে সফুরা খালা ও মাগো, ও মাগো বলে কাঁদতে লাগলেন। লালমামি সফুরা খালার হাত ধরে তাকে নিচে নামিয়ে নিয়ে গেলেন। নানাজানের জন্য কেনা কাফনের কাপড়ে তার কাফন হলো। নানাজানের জন্য ঠিক করে রাখা জায়গায় কবর হলো তার। যে ইট নানাজান নিজের জন্য আনিয়েছিলেন, সেই ইট দিয়ে কবর বাঁধিয়ে দেওয়া হলো। সপ্তাহ খানেকের মধ্যে আমরা সবাই বড় নানিজানের কথা ভুলে গেলাম। আগের মতো ঝগড়া রং তামাশা চলতে লাগলো। বড় নানিজানের ঘর থেকে তার সমস্ত জিনিস সরিয়ে ফেলে সংসারে প্রয়োজনীয় পেঁয়াজ রসুন রাখা হলো গাদা করে। দিন কেটে যেতে লাগলো। একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন। সেই একা একা হাঁটতে হাঁটতে সোনাখালি চলে যাওয়া, পুকুর ঘাটে রাতের বেলা চুপচাপ বসে থাকা, এর বাইরে যেন আমার জানা কোনো জগৎ নেই। সমস্ত বাসনা কামনা এইটুকুতেই কেন্দ্রীভূত। এর মধ্যে একদিন নানাজান আমাকে তার ঘরে ডেকে নিয়ে গেছেন। বলেছেন, তোমার বড় নানিজান তার নিজের সম্পত্তি তোমাকে আর লিলিকে দিয়ে গিয়েছেন দানপত্র করে। বড় নানিজান তার বাবার কাছ থেকে প্রচুর সম্পত্তি পেয়েছিলেন জানতাম, তার পরিমাণ যে কত তা কেউই জানত না। নানাজান বললেন, অনেক জায়গা জমি, লিলির আসা দরকার, কিন্তু তার ঠিকানাই তো জানা নেই। গল্পের বাক্সবাই রোমানা নূপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি উপন্যাস অচিনপুর এর 2য় পর্ব। এরপরে আসছে 3য় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।